গল্পের সোনালী খনিতে তোমাদের সকলকে স্বাগত। আজকে যে ছোট গল্পটি পড়ে শোনাবো তার নাম গণেশ জননী। লিখেছেন ডক্টর বলাইচাঁদ মুখোপাধ্যায়, যিনি বনফুল নামেই আমাদের কাছে সর্বাধিক পরিচিত। আমি পশু চিকিৎসা করি। যে দেশে অসুস্থ মানুষেরই ভালো করে চিকিৎসা হয় না, সে দেশে পশু চিকিৎসা করে কি প্রকারে আমার জীবিকা নির্বাহ হয় এ প্রশ্ন যাদের মনে জাগছে তাদের অবগতির জন্যই জানাচ্ছি যে আমি সরকারি পশু চিকিৎসা বিভাগে চাকরি করি। কমিশনার সাহেবের ঘোড়া, ম্যাজিস্ট্রেট সাহেবের কুকুর, পুলিশ সাহেবের গাভী প্রভৃতির স্বাস্থ্য তদারক করে এবং ছ্যাঁকড়া গাড়ির ঘোড়া পাস করে আমার অন্ন সংস্থান হয়। মনুষ্য চিকিৎসকদের প্রাইভেট প্র্যাকটিসের মতো নির্ভরযোগ্য প্র্যাকটিস অবশ্য আমাদের নেই। এই পরাধীন দরিদ্র দেশে থাকবার কথাও নয়, তবু মাঝে মধ্যে দু একটা কল জোটে। সেদিন একটি অপ্রত্যাশিত কল জুটল। একটি জরুরি তার পেলাম, আমার হস্তি অসুস্থ, অবিলম্বে চলে আসুন। উল্লসিত হলুম, মোটা টাকা পাওয়া যাবে। যেখানে যেতে হবে তা ট্রেন যোগে 7-8 ঘন্টার পথ। একে এত দূর যেতে হবে, তাই আবার হাতির অসুখ। খুব কম করে ধরলেও 200 টাকা ফি পাওয়া যাবে। বাক্স প্যাঁটরা বেঁধে সানন্দে বেরিয়ে পড়লাম। সামনেই পুজো, ভগবান জুটিয়ে দিয়েছেন। সন্ধ্যার কিছু পূর্বেই গন্তব্যস্থানে পৌঁছানো গেল। মফস্বল জায়গা, ছোট গ্রাম, স্টেশনটিও ছোট, বেশি যাত্রী নেই। সেকেন্ড ক্লাসে আমি একমাত্র লোক। স্টাইল জাহির করবার জন্য সেকেন্ড ক্লাসে টিকিট করেছিলাম। যিনি আমাকে স্টেশন থেকে নিয়ে যাওয়ার জন্য এসেছিলেন তিনি তাড়াতাড়ি এগিয়ে এসে হাতল ঘুরিয়ে গাড়ির দরজা খুলে সসম্ভ্রমে আমাকে প্রশ্ন করলেন, আপনি কি ভেটেরিনারি সার্জন? হ্যাঁ। আসুন আসুন, আমি আপনাকেই নিতে এসেছি। তাড়াতাড়ি আমার সুটকেসটা ভদ্রলোক তুলে নিলেন। গোমস্তার মতো চেহারা, পায়ে মলিন ক্যাম্বিসের জুতো, গায়েও মলিন জামা কাপড়, এক মুখ খোঁচা খোঁচা কাঁচা পাকা গোঁফদাড়ি। 5-7 দিন কামানো হয়নি। ভাবলাম যে জমিদারের হাতি, ইনি বোধহয় তাঁরই কর্মচারী। স্টেশন থেকে বের হলাম। আশা করেছিলাম মোটর বা এই জাতীয় কিছু একটা আমার জন্য অপেক্ষা করছে, কিন্তু দেখলাম সেসব কিছুই নেই। ভদ্রলোক সাইকেলে করে এসেছিলেন। সাইকেলটি স্টেশনের বাইরের দেয়ালে ঠেসানো ছিল। তিনি আমার জন্য একটা ছ্যাঁকড়া গাড়ি ঠিক করে দিয়ে নিজে সাইকেলে আরোহণ করলেন। খানিকক্ষণ পর ছ্যাঁকড়া গাড়ি একটি বাড়ির সম্মুখে থামল। গাড়ির জানলা থেকে মুখ বাড়ালাম। স্বল্প আলোতে যে বাড়িটি চোখে পড়ল তা কোনো বড় লোকের বাড়ি বলে মনে হলো না। অতি সাধারণ মধ্যবিত্ত গৃহস্থের বাড়ি। এ বাড়ির মালিকের হাতি পোষবার কথা নয়। গাড়োয়ানকে জিজ্ঞাসা করব কিনা ভাবছিলাম, এমন সময় একটি হ্যারিকেন লণ্ঠন নিয়ে স্টেশনের সেই ভদ্রলোক বেরিয়ে আসলেন। সাইকেলে করে তিনি আগেই ফিরে এসেছিলেন। সাগ্রহে আহ্বান করলেন, আসুন আসুন, এই ঘরে। তার বাইরের ঘরটিতে গিয়ে বসলাম। একটা চৌকি, দড়ির ছেঁড়া খাটিয়া, একটা নড়বড়ে টেবিল, গোটা 2 ক্যালেন্ডারের ছবি, এই সেই ঘরটির সাজসজ্জা। ভদ্রলোক আমার সুটকেসটি ঘরের একটি কোণে নামিয়ে রেখে আমার দিকে হাসি মুখে চেয়ে বললেন, 1 মিনিট বসুন, আমি একবার বাড়ির ভেতর থেকে ঘুরে আসি, দেখি চা হলো কিনা। আমি বললাম, আমার রুগী কোথায়? ভদ্রলোক বললেন, এখানেই আছে, আমারই হাতি। ভদ্রলোক ভিতরে চলে গেলেন। আমি বিস্মিত হলাম, লোকটা রসিকতা করছে নাকি? মিনিট খানেক পরেই তিনি হাতল ভাঙা কাপে 1 কাপ চা নিয়ে ঘরে প্রবেশ করলেন। বললেন, আগে চাটা খেয়ে নিন, তারপর রুগী দেখবেন। হয়েছেটা কি? বিশেষ কিছু নয়, খাওয়া বন্ধ করেছে। তারপর হেসে বললেন, আমার দিক থেকে অবশ্যই সুবিধেই হয়েছে, হাতির খোরাক জোগাতে হচ্ছে না, কিন্তু গিন্নি খাওয়া দাওয়া বন্ধ করেছে, তাই মুশকিলে পড়ে গেছি। ভদ্রলোক হাসি মুখে আমার দিকে চেয়ে রইলেন। হাতি পুষেছেন কি শখ করে? প্রশ্নটা না করে থাকতে পারলাম না।
আরে না মশাই, জুটে গেল। গরিব গেরস্ত মানুষের হাতি পোষার শখ হতে যাবে কেন? চায়ের খালি পেয়ালাটা পাশে নামিয়ে রেখে বললাম, কিরকম? সে কি আজকের কথা মশাই? আমার কিছু ক্ষেত খামার আছে বুঝলেন, আপনাদের আশীর্বাদে চাকরি করে খেতে হয় না। বছর 10 আগে একদিন অনেক রাত্রে মাঠ থেকে ফিরছি, হঠাৎ নজরে পড়ল একটা লোক মুখ গুজে মাঠের মাঝখানে পড়ে আছে। ঝুঁকে দেখলাম একেবারে অজ্ঞান। লোকজন ডেকে কাঁধে করে বাড়ি নিয়ে এলাম। সেবা শুশ্রূষা করায় তার জ্ঞান হলো। পরিচয় হতে জানতে পারলাম সে একজন কচ্ছি ব্যবসাদার। ঘোড়া ছুটিয়ে মাঠ দিয়ে আসছিল, ঘোড়াটা তাকে ফেলে দিয়ে পালিয়েছে। পরদিনই তার লোকজন এসে পড়ল, ঘোড়াটিও পাওয়া গেল। আমাদের অনেক ধন্যবাদ দিয়ে চলে গেল সে। কয়েকদিন পর দেখি একটা লোক ছোট্ট একটা হাতির বাচ্চা নিয়ে এসে হাজির। সেই কচ্ছি ভদ্রলোক নাকি পাঠিয়েছেন, তিনি নাকি হাতির ব্যবসা করেন। একটি চিঠিও লিখেছেন, আপনারা আমার প্রাণদান করেছেন, বিনিময়ে আপনাদের কি আর দিতে পারি, সামান্য উপহার পাঠালাম, গ্রহণ করলে কৃতার্থ হব। হাতির বাচ্চাটি দেখতে চমৎকার, তখন ছোট্ট ছিল, দুষ্টু দুষ্টু চোখ, ছোট্ট সুর। খুব ভালো লাগলো তখন। গিন্নি তো একেবারে আনন্দে আত্মহারা, বললে, ও আমার গণেশ এসেছে, বলেই এক বাটি দুধ তার সামনে এগিয়ে দিলে। ব্যাস, সেই থেকেই গণেশ থেকে গেল। আমাদেরও ছেলেপিলে হয়নি, ওই গণেশই আমাদের সব। ভদ্রলোক চুপ করলেন। আমি সবিস্ময়ে শুনছিলাম। জিজ্ঞাসা করলাম, আপনার এইটুকু বাসায় ওকে রাখেন কোথায়? উঠোনের দিকে জায়গা আছে অনেকখানি, তাছাড়া সব বাড়িটাই তো ওর। দরজা দেখছেন না, সব কেটে বড় করতে হয়েছে যাতে ও যথেচ্ছ ঘুরে বেড়াতে পারে। আমরাই সসংকোচে একধারে বাস করি, বলে ভদ্রলোক অকৃত্রিম আনন্দে হা হা করে হেসে উঠলেন। গণেশের পান থেকে চুন খসবার জো নেই মশাই, তাহলেই গিন্নি তুল কালাম করবে। 100 বিঘে জমি আছে মশাই, যা কিছু হয় সবই ওর পেটে যায়। একটা হাতির খোরাক, বুঝছেন না? পুজোর সময় ওর সাজ করে দিতে হয়। এবার গিন্নি একটা রূপোর ঘণ্টা গড়িয়ে দিয়েছে, স্যাকরার ধার এখনো শোধ করতে পারিনি। ভদ্রলোক হাসি মুখে আমার দিকে চেয়ে রইলেন। হাতি পোষার নানাবিধ অসুবিধের কথা সাড়ম্বরে বর্ণনা করে গৃহিণীর ঘাড়ে তিনি দোষ চাপাচ্ছেন বটে, কিন্তু গণেশকে নিয়ে তিনি যে সত্যি বিব্রত তা তাঁর হাসি মুখ দেখে একেবারেই মনে হলো না। খুব পোষ মেনেছে না? পোষ মেনেছে মানে, গিন্নি যখন নাইতে যায় বালতি গামছা শুঁড়ে করে নিয়ে দোলাতে দোলাতে গণেশ পিছু পিছু যায়। গরমের দিনে রান্নাঘরে বসে গিন্নি যখন রাঁধে, ও শুঁড়ে করে পাখা ধরে হাওয়া করে। রান্নাঘরে ও ঢুকতে পারে? আর মশাই, আমাদের ঘর কি আর মানুষের ঘর আছে? একটি রান্না ভাড়ার ঘর আর একটি শোবার ঘর, দুটোই বিরাট হল, মানে হল করতে হয়েছে ওর জন্য। বাইরের ঘরের দরজাই দেখুন না, এই দিক দিয়ে উনি বেড়াতে বের হন, কেটে বড় করতে হয়েছে। আপনাদের সব কথা বোঝে? সমস্ত মানুষ, একেবারে মান অভিমান পর্যন্ত করে। এই যে খাওয়া বন্ধ করেছে, আমার বিশ্বাস অভিমানী। কেন, কিছু হয়েছিল নাকি? আরে মশাই, বাগান থেকে 200 ল্যাংড়া আম এসেছিল, মালি দিয়ে গিয়েছিল। আমি বাড়ি ছিলুম না, গিন্নিও পাড়ায় কোথায় বেরিয়েছিল। এসে দেখেন একটিও আম নেই, সব গনসা খেয়েছে। তাই গিন্নি একটা চাপড় মেরে বলেছিল, রাক্ষস, সব খেয়ে বসে আছো, একটিও রাখতে পারোনি আমাদের জন্য। সেই যে ফোঁস করে গুম মেরে বসেছে, তারপর থেকেই আর জলস্পর্শ করেনি। এরকম মাঝে মধ্যে করেও, একটু বকলে ঝোকলেই খাওয়া বন্ধ করে দেয়। কিন্তু এরকম একটানা 36 ঘন্টা খাওয়া বন্ধ আগে আর কখনো করেনি। তাছাড়া অতগুলো আম খেয়েছে তো ভয় হয়ে গেছে আমাদের।
ভদ্রলোকের চোখের দৃষ্টিতে শঙ্কা ঘনিয়ে আসলো। চলুন দেখি গিয়ে। ভিতরে গিয়ে দেখি একটা বিরাট হলে প্রকাণ্ড এক শতরঞ্জির উপর গণেশ গুম হয়ে বসে আছে। ক্ষীণকায়া এক মহিলা তার শুঁড়ে মাথায় হাত বোলাতে বোলাতে তাকে খাবার জন্য সাধ্য সাধনা করছেন। সম্মুখে প্রকাণ্ড একটি বাথটব কি একটা জলীয় দ্রব্যে পরিপূর্ণ এবং তার পাশে লেবুর খোসার স্তূপ। খাও লক্ষ্মী সোনা, তো লেবু দিয়ে কেমন সুন্দর বার্লি করে এনেছি, চেখেই দেখো না একটু। গণেশ কুলোর মতো কান দুটো নেড়ে ফোঁস শব্দ করল। মহিলা আমার দিকে তাকিয়ে সজল কণ্ঠে বললেন, ওর নিশ্চয়ই কোনো অসুখ করেছে, ওকে ভালো করে একটু পরীক্ষা করে দেখুন আপনি। দেখলাম, রোগের কোনো চিহ্নমাত্র দেখতে পেলাম না। গণেশ সম্পূর্ণ সুস্থ। ব্যাপারটা অভিমানী। ফেরবার সময় বাড়ির কর্তা বললেন, আপনার দক্ষিণাটা কত দিতে হবে ডাক্তারবাবু? আমি বললাম, অপরের কাছে হলে 200 টাকা নিতাম, কিন্তু আপনার কাছ থেকে কিছু নেব না। না না, তা কি করে হয়, এত কষ্ট করে এসেছেন। না, আমি নেব না। কিছুতেই নিতে রাজি হলাম না। তখন তিনি বারান্দায় গিয়ে দাঁড়িয়ে থাকা এক ব্যক্তিকে সম্বোধন করে নিম্ন কণ্ঠে বললেন, তাহলে আর টাকার দরকার হবে না পোদ্দার, গয়নাগুলো তুমি বরং ফেরত দিয়ে দাও। বুঝলাম, গণেশ জননী নিজের গহনা বন্ধক দিয়ে আমার ফি সংগ্রহ করেছিলেন। কেমন লাগলো গল্পটি তোমাদের? তোমাদের যাদের বাড়িতে পোষ্য আছে তারা নিশ্চয়ই জানো যে এই পোষ্যরা কোনো কিছুর বিনিময় নয়, আমাদের ভালোবাসে নিঃস্বার্থভাবে। তাই এদের সঙ্গে আমাদের যে ভালোবাসার বন্ধন গড়ে ওঠে তা অটুট থাকে আমৃত্যু। গল্পটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করো, তোমাদের প্রিয়জন ও বন্ধুদের সাথে গল্পটি শেয়ার করতে ভুলো না কিন্তু। আর অপেক্ষা করো আমার নতুন গল্পের জন্য। ততক্ষণ সবাই ভালো থেকো। শুভরাত্রি।